ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 1 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আই লোহার সঙ্গে ক্রোমিয়াম মিশিয়ে স্টেনলেস স্টিল তৈরি হয়। 2 প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? গোবর গ্যাস। 3 এসআইতে ভরের একক হচ্ছে কিলোগ্রাম। 4 পোড়াচুন জলের সঙ্গে বিক্রিয়া করে রাসায়নিক শক্তি তাপশক্তিতে পরিণত হয়। 5 জলের গভীরতা বাড়লে চাপ বাড়ে। 6 রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অণুচক্রিকা। 7 ভর ভাজিতক আয়তন সমান ঘনত্ব। 8 পালতোলা নৌকা চালাতে গতিশক্তির প্রয়োজন হয়। 2 আইতে বলেছে পেট্রোলিয়াম শোধনের সময় কোন কোন গ্যাসীয় জ্বালানি পাওয়া যায়? প্রোপেন এবং বিউটেন। এটা তোমাদের বইয়ের 62 পৃষ্ঠাতে আছে। এই যে পেট্রোলিয়াম শোধনের সময় প্রোপেন ও বিউটেন গ্যাসীয় জ্বালানি পাওয়া যায়। 3 দিয়েছে 2 আছে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম কি? আর্ক অক্সানোমিটার। 3 দুটি অনবীকরণযোগ্য শক্তির উৎসের নাম কয়লা, পেট্রোলিয়াম। 4 চাপ পরিমাপের একটি বড় একক হচ্ছে পাস্কাল। 5 ক্ষেত্রফল বেশি হলে চাপ বাড়ে না কমে। 6 আমাদের হাতের 5টি আঙুলে কয়টি হাড় আছে? 14টি। 7 বল ও সকের সন্ধি কোথায় দেখা যায়? কোমরে। 3 আইতে বলেছে পাললিক শিলা কাকে বলে? উদাহরণ দাও। এটা তোমাদের বইয়ের 56 পাতায় রয়েছে। পাললিক শিলা কাকে বলে? লিখবে হ্রদ, নদী। সমুদ্রের নিচে পলি জমা হয়, ধীরে ধীরে সেই পলিস্তর মাটির নিচে চলে যেতে থাকে। মাটির নিচে গরমে আর চাপে লক্ষ লক্ষ বছরে সেই পলি থেকে পাললিক শিলা তৈরি হয়, যেমন বেলে পাথর, শেল, চুনাপাথর। 3 বলেছে খনিজ বা মিনারেল কাকে বলে? আর অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক কি? খনিজ বা মিনারেল কাকে বলে? এটা বইয়ের 57 পাতায় আছে। আর অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক হচ্ছে বক্সাইট। খনিজ বা মিনারেল এই যেখান থেকে বলবে প্রকৃতিতে বিভিন্ন ধাতুর নানান যৌগ বালি, মাটি ইত্যাদির সঙ্গে মিশে থাকা অবস্থায় পাওয়া যায়, এদের ধাতুর খনিজ বা মিনারেল বলা হয়। আর এই যে অ্যালুমিনিয়াম ধাতুর প্রধান আকরিক হলো বক্সাইট। 4 আয়তে দিয়েছে স্বাভাবিক পুষ্টির জন্য আমাদের কি কি খাদ্য গ্রহণ করা উচিত আর ভালো স্বাস্থ্যের লক্ষণগুলো কি কি? এটা রায়মার্টিনের। আচ্ছা, আমাদের স্বাভাবিক পুষ্টির জন্য কি কি খাদ্য গ্রহণ করা উচিত? ওটা 156 হবে। আমাদের স্বাভাবিক পুষ্টির জন্য কি কি খাদ্য গ্রহণ করা উচিত, এটা 156 পাতায় রয়েছে। আর ভালো স্বাস্থ্যের লক্ষণগুলো কি কি, ওটা রায়মার্টিনের 155 পাতায় রয়েছে। এই যে স্বাভাবিক পুষ্টির জন্য কি কি খাদ্য গ্রহণ করা উচিত। স্বাভাবিক পুষ্টির জন্য এমন খাদ্য গ্রহণ করতে হবে যাতে খাদ্যের অত্যাবশ্যকীয় 6টি উপাদান শর্করা, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ দ্রব্য, জল মজুদ থাকে, যেমন মাছ, মাংস, ডিম, দুধ, ফল, শাকসবজি, ভাত, ডাল ইত্যাদি। আর ওর সাথে যেটা আছে যে ভালো স্বাস্থ্যের লক্ষণগুলো কি কি, এটা 155 পাতায় রয়েছে। এই যে পুষ্টিকে এমন একটি শারীরিক প্রক্রিয়া বলে ভাবা যায় যার ফলাফল হচ্ছে স্বাস্থ্য। পুষ্টি যথাযথ হলে স্বাস্থ্যের লক্ষণগুলি চেহারায় আত্মপ্রকাশ করে, যেমন হচ্ছে ত্বক মসৃণ ও উজ্জ্বল হয়, নিঃশ্বাস দুর্গন্ধহীন হয়, মেদ কমে যায় ও পেশি সুগঠিত হয়, হাত দৃঢ় মজবুত হয়, খুব ভালো ঘুম হয়, কায়িক শ্রমে সহজে ক্লান্তি আসে না ইত্যাদি। 4 2 নম্বর প্রশ্ন বলেছে ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হয়, দুটি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও। এটা তোমাদের বইয়ের রায়মার্টিনের 192 পৃষ্ঠায় রয়েছে। ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হয়। এই যে ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয় এবং বস্তুর ক্ষয় হয়, একটি উদাহরণ
এই যে ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হয় এমন দুটি উদাহরণ। এক হচ্ছে পেন্সিলের দাগ মোছার সময় আমরা ইরেজার দিয়ে দাগের ওপর ঘষি, তাই ইরেজারের ভর ও আয়তন আস্তে আস্তে কমে যায়, অর্থাৎ ইরেজারটি ক্ষয়ে যায়। আর দুই হচ্ছে গাড়ি চলার সময় গাড়ির চাকার টায়ারের সঙ্গে রাস্তার অবিরত ঘর্ষণ হতে থাকে, তাই টায়ারটি ক্ষয়ে যায়। 3 নম্বর প্রশ্ন দিয়েছে বার্নৌলি নীতিটি লেখো। আর জলের গভীরে মাছ চ্যাপ্টা হয় কেন? বার্নৌলি নীতি তোমাদের বইয়েরই বিজ্ঞান বইয়ের 104 পাতায় রয়েছে। এইখান থেকে বলবে, এইখান থেকে কোনো গ্যাস বা তরল গতিশীল হলে যে স্থানে ওই তরল বা গ্যাসের বেগ বেশি সেই স্থানে ওই গ্যাস বা তরলের চাপ কম হয়। বিজ্ঞানী বার্নৌলি তার নীতিতে এই কথা বলেছেন। তাহলে এটাই হচ্ছে বার্নৌলির নীতি। তাহলে কোনো গ্যাস বা তরল গতিশীল হলে যে স্থানে ওই তরল বা গ্যাসের বেগ বেশি হয় সেই স্থানে ওই গ্যাস বা তরলের চাপ কম হয়, এটাই হচ্ছে বার্নৌলির নীতি। আর ওর সাথে যেটা রয়েছে যে জলের গভীরে কোনো মাছ চ্যাপ্টা হয় কেন, এটা আমি রায়মার্টিন থেকে দিচ্ছি। রায়মার্টিনের 213 পৃষ্ঠায় রয়েছে, রায়মার্টিন সহায়িকাতে বিজ্ঞানের। এই যে নদীর মাছের থেকে সমুদ্রের মাছ বলেছে, এটা জলের গভীরে কোনো মাছ চ্যাপ্টা হয় কেন? এই যে গভীর সমুদ্রে মাছ চ্যাপ্টা আকৃতির হয়, ব্যাখ্যা করো। গভীর সমুদ্রে মাছের দেহের গঠন অভিযোজনের ফলে সরু এবং চ্যাপ্টা আকৃতির হয়ে থাকে। গভীরতা বাড়লে জলের চাপও বাড়ে। মাছের দেহর আকৃতিতে সরু হলে দেহের ওপর জলস্তম্ভে নিম্নচাপ কম ক্রিয়া করে, ফলে উপর নিচে ওঠানামা করা মাছের পক্ষে সহজ হয়। আবার দেহ চ্যাপ্টা হলে সমুদ্রের গভীরে জলস্তম্ভের বাড়তি পার্শ্বচাপ মাছ সহজেই প্রতিমিত করতে পারে। এই কারণেই মাছের দেহের এই বিশেষ আকৃতি বা গঠন দেখা যায়। 4 বলেছে ফুসফুসের কাজ লেখো। এটা বইয়ের 115 পাতাতে রয়েছে। এই যে ফুসফুসের কাজ, ফুসফুস বাইরে থেকে বাতাস শরীরের ভেতরে টেনে নেয়, সেই টেনে নেওয়া বাতাস থেকে অক্সিজেনকে রক্তে পৌঁছে দেয়। আবার শরীরে তৈরি হওয়া কার্বন ডাই অক্সাইড রক্ত থেকে টেনে নিয়ে বাতাসের সঙ্গে শরীর থেকে বের করে দেয়। এটাই হচ্ছে ফুসফুসের কাজ। 5 দিয়েছে হৃৎপিণ্ডের অবস্থান লেখো এবং শিরাধমনী কাকে বলে। এটা আছে তোমাদের বইয়ের 107 পাতা। বলেছে হৃৎপিণ্ডের অবস্থান লেখো। এই যে হৃৎপিণ্ড থাকে বুকের মাঝখানে থাকা বক্ষাস্থি এবং শিরদাঁড়ার মাঝের অংশে, অর্থাৎ বক্ষাস্থির ঠিক পেছনে। এটা হচ্ছে হৃৎপিণ্ডের অবস্থান। আর বলেছে শিরা এবং ধমনী কাকে বলে। এই যে এখান থেকে হৃৎপিণ্ড থেকে রক্ত সারা দেহে যে নলগুলো দিয়ে যায় তার নাম হলো ধমনী, আর সারা দেহ থেকে আবার যে নলগুলো দিয়ে রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে সেগুলির নাম হচ্ছে শিরা। 6 দিয়েছে গতিশক্তি এবং স্থিতিশক্তি কাকে বলে। এটা রায়মার্টিন থেকে দিচ্ছি, রায়মার্টিনের 177 পৃষ্ঠাতে রয়েছে। স্থিতিশক্তি এবং গতিশক্তি কাকে বলে। গতিশক্তি হচ্ছে কোনো গতিশীল বস্তু তার গতিশীল অবস্থার জন্য কাজ করার যে সামর্থ্য পায় তাকে গতিশক্তি বলে। যেমন হচ্ছে খরস্রোতা নদীর জলপ্রবাহ তার গতির কারণে ভারী পাথরখণ্ড এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার যে সামর্থ্য লাভ করে সেটা হচ্ছে গতিশক্তির দৃষ্টান্ত। আর স্থিতিশক্তি হচ্ছে স্বাভাবিক অবস্থান বা আকৃতির পরিবর্তনের ফলে স্থির অবস্থায় থাকা কোনো বস্তুতে সঞ্চিত শক্তিকে স্থিতিশক্তি বলে। যেমন সংকুচিত স্প্রিংয়ে সঞ্চিত শক্তি স্থিতিশক্তির উদাহরণ। তো এছাড়া আজকের আমাদের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ এবং বিজ্ঞানের 1 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।